যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। এইরকম একটা বজ্জাত লোকের সঙ্গে বন্ধুত্ব না থাকাই ভালো। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বন্ধুত্ব ছিল, এ কথা যে ভারতের প্রধানমন্ত্রী একতরফা বলতেন এমন তো নয়। ডোনাল্ড ট্রাম্প বারবার বলে এসেছেন, প্রথমবার ক্ষমতায় আসার আগে এবং তারপরে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীর সমর্থন পেয়ে তারপরে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসাটা অনেকটা সুগম হয়েছে। কিন্তু ওই যে যেরকম হয়, ক্ষমতায় আসলেই সবাই ভুলে যায়, আর ডোনাল্ড ট্রাম্পেরও তাই হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্ব কার্যত শেষের পথে ঘোষণা করলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পই। কেন না, এই ট্যারিফ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর নীরবতা ডোনাল্ড ট্রাম্পকে বেজায় ক্ষুব্ধ করেছে। কেন ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ চাপানো সম্পর্কে কোনো বিবৃতি দিলেন না, বেজায় রুষ্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, আমি আপনাদের কালকে বলেছিলাম না, এই ডোনাল্ড ট্রাম্পকে আপনি বিশ্বাস করতে পারবেন না, কাল একরকম আজ একরকম, ঠিক হলোটাও সেরকম। 25% ট্যারিফ আপনারা জানেন যে ভারতের ওপর চাপিয়ে দিয়েছিল সেই ডোনাল্ড ট্রাম্প। এবং আজকের খবর জানেন, যখন এই খবর করতে বসছি, খবর হচ্ছে সেই 25 ট্যারিফটা উইথড্র করেছে ডোনাল্ড ট্রাম্প। আজকে এই সব তথ্য আপনাদের সামনে আমি তুলে দেবো। জানাটা আপনাদের প্রয়োজন, ভারতের স্বার্থে, ভারতবাসীর স্বার্থে। তার কারণ সকলকে আজকের পর্বে কমেন্ট করতে হবে ইন্ডিয়া ফার্স্ট। কেন, ব্যাখ্যা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। সমস্ত দেশের ওপর ট্যারিফ চাপাচ্ছেন কেন না, তিনি ক্ষমতায় এসে ঘোষণা করেছিলেন মেক আমেরিকা গ্রেট এগেন, এবং সেই কারণে পৃথিবীর সমস্ত দেশের আমদানিকৃত বস্তুর উপর ট্যারিফ বাড়াচ্ছেন। আমদানিকৃত বস্তুর উপর ট্যারিফ বাড়ানো মানে হচ্ছে নিজেদের দেশের মানুষকে আরো বেশি টাকা দিয়ে সেই বস্তুগুলো কিনতে হবে। অর্থাৎ তাদের বাজারে ভারতের তৈরি কোনো জামা, সেটা এতদিন ধর যদি 100 টাকা $100 পাওয়া যেত, এবারে এই ট্যারিফ বসানোর পর তাদেরকে $125 খরচা করতে হবে। ক্ষতিটা কার হচ্ছে? ভারতের যতটা না হচ্ছে, নাকি আমেরিকার সাধারণ মানুষের তার থেকে বেশি হচ্ছে? আপনারাই লিখে জানাবেন। কিন্তু হেন ডোনাল্ড ট্রাম্প 25%-এর এই যে ট্যারিফ বসানোটা, ওটা 7 দিনের জন্য তিনি স্থগিত রাখলেন, পাল্টি খেলেন। কেন স্থগিত রাখলেন তা নিয়ে তিনি ব্যাখ্যা এখনো পর্যন্ত দেননি, অন্তত আমাদের কাছে উঠে আসেনি। একেবারে গভীর রাতে কালকে খবর আসলো 25% ট্যারিফ তিনি 7 দিনের জন্য সরিয়ে রাখলেন। সম্ভবত ভারতকে নেগোশিয়েট করার আরো কিছুটা সময় তিনি দিতে চাইলেন। কিন্তু তার মধ্যে কি হয়েছে জানেন? আপনারা এটাকে কি বলবেন, একটা বিশ্বমানের এরকম রাজনৈতিক নেতার এই যে বক্তব্যটা, টুইটটা আমি আপনাদের দেখাবো। আমি হলপ করে বলতে পারি এই টুইটটা দেখলে আপনারা হেসে কুটোকুটি খাবেন। আসুন আপনাদের দেখায়। ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছিলেন, বুঝলেন তো? এই যে 25% ট্যারিফের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কোনো বক্তব্য বলেছেন? কোনো বক্তব্য বলেননি। তিনি কার্যত চুপচাপই ছিলেন। এবং ভারতের তরফ থেকে পীযূষ গোয়েল আমাদের লোকসভাতে কিছু বক্তব্য বলেছিলেন যে ভারত নিজেদের মানুষের স্বার্থে কাজ করবে, এই ধরনের বক্তব্য বলেছিলেন। এটাও বলেছিলেন যে আমেরিকার সঙ্গে ভারতের মজবুত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আশাবাদী। একেবারে ডিপ্লোম্যাটিক একটা বক্তব্য বলেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তাতে হতাশ। কেন হতাশ, কি লিখছেন ডোনাল্ড ট্রাম্প একটু পড়ুন আপনারা। ডোনাল্ড ট্রাম্প লিখছেন, দেখুন আপনারা, so hard to believe that Prime Minister Modi still hasn't responded to my tweet statement or tariff concerns. We gave India so much great deals, defense support, big crowds, and yet total silence. Not even a thank you. Don't forget, I am the one who got India and Pakistan to declare ceasefire. Nobody else could do that. Many people said I should have gotten the Nobel Prize for it. India continues to benefit while American workers suffer. I have always liked Modi, but this kind of disrespect will not be forgotten. Bad for business, bad for friendship. লেখা রয়েছে তারপরে হ্যাশট্যাগে আমেরিকা ফার্স্ট। এই বক্তব্যটা যারা বুঝতে পেরেছেন ভালো, যদি বুঝতে পারেন তাহলে ইন্ডিয়া ফার্স্ট এইটা লিখে কমেন্ট করুন।
আমেরিকা ফার্স্ট তারা দেখতে পারে, কিন্তু আমরা দেখব ইন্ডিয়া ফার্স্ট। আপনারা লিখতে পারেন ইন্ডিয়া ফার্স্ট কিংবা ভারত প্রথম, ভারতের অগ্রাধিকার প্রথম। দেখুন এখানে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে, আমি একবার ছোট করে বাংলায় আপনাদের সামনে বলি। যে তিনি বলছেন যে এটা বিশ্বাস করতে খুব কষ্ট লাগছে যে আমার এই 25% ট্যারিফ চাপানোর পর ভারতের প্রধানমন্ত্রী, আমার বন্ধু, তিনি একেবারেই চুপ রয়েছেন, কোনো বক্তব্য বললেন না, আমার টুইটের জবাবও পর্যন্ত দিলেন না, এমনকি তিনি একটা থ্যাংক ইউ পর্যন্ত দিলেন না। আরে ভাই কিসের থ্যাংক ইউ দেবে? তুমি 3% থেকে 7% যে ট্যারিফ নেওয়া হতো সেটাকে বাড়িয়ে 25% করে দেবে আর তোমাকে থ্যাংক ইউ দেওয়া হবে? এ কি বাংলাদেশের মোহাম্মদ ইউনুস ভেবেছেন, নাকি পাকিস্তানের শাহবাজ শরীফ ভেবেছেন যে আপনার পায়ের তলায় বসে থাকবে, আপনি যাই করবেন আপনাকে থ্যাংক ইউ দেবে? তারপরে কি লিখছেন, ডোন্ট ফরগেট আই এম দ্য ওয়ান হু, ওই তিনি বলছেন যে আমি, ভুলো না যে আমি হচ্ছি সেই ব্যক্তি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার ডিক্লেয়ার করেছিলাম, এবং অনেকে এটার জন্য আমাকে নোবেল পুরস্কার দেবে বলেছিল। কিন্তু ভারত এই যে যেটা করলো, এবং আরো বলেছে যে ভারতের এখানকার কর্মীরা আমেরিকায় কাজ করে, আমেরিকার কর্মীরা তারা প্রতারিত হন। এদৎ সত্ত্বেও ভারতের এই ডিসরেসপেক্ট, অর্থাৎ নরেন্দ্র মোদীর এই ডিসরেসপেক্ট আমেরিকার সঙ্গে বিজনেসের জন্য খারাপ এবং বন্ধুত্বের জন্য খারাপ, এই বক্তব্য প্রথমে লিখেছিলেন। আমার তো মনে হয়, দেখুন, হাজবেন্ড ওয়াইফকে এই ধরনের বক্তব্য লিখতে পারেন, রাগ রাগ করলে, গোসা করলে এই ধরনের বক্তব্য লিখতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। আরে ভাই কিসের বক্তব্য বলবো তোমার সঙ্গে? তুমি বিজনেস ডিল করে আমাদের ওপর মানে বোঝা চাপিয়ে দিচ্ছ, তোমাকে কে থ্যাংক ইউ বলতে যাবে? আর ভারতের প্রধানমন্ত্রীর এই নীরবতা তার গা জ্বালিয়ে দিয়েছে। তারপরে আবার অদ্ভুত, দেখুন কতটা, ভাবুন, আরে ভাই যদি তুই রেগেই যাস তাহলে 25% থেকে এটা 35% করতে পারিস, সেটা না করে ও উইথড্র করে নিয়েছে, 7 দিনের জন্য উইথড্র করেছে। আমি জানি না ভারতের তরফ থেকে এখনো নিশ্চিতভাবে এটা চিন্তা ভাবনা করা হচ্ছে যে কি সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু একটা জিনিস এখানে আমি এবার আপনাদের সামনে বলবো, যে দেখুন ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা অপমানজনক কথা বলেছে। আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসী এর উত্তর দেওয়া উচিত। আপনারা প্রত্যেকে যারা শুনছেন সকলে উত্তর দেবেন ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে, যেটা গতকাল তিনি বলেছিলেন। তিনি বলেছিলেন ইন্ডিয়ান ইকোনমি ইজ ডেড ইকোনমি। আমাদের বিরোধী দল রাহুল গান্ধী খুব খুশি হয়েছিলেন কথাটা শুনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল খুব খুশি হয়েছিলেন। সেই ভিডিওগুলো, সেই চিত্রগুলো, তাদের পোস্টগুলো দেখিয়েছি আমি আপনাদের গতকালের পর্বে। কিন্তু ভারতীয়রা আমরা প্রতিবাদ করব ভারতের এই অপমানে। আমাদের ইকোনমিকে ডেড ইকোনমি যে বলছে সে মিথ্যা তথ্য দিচ্ছে। কেন মিথ্যা তথ্য দিচ্ছে? ডেড ইকোনমি বলতে কি বোঝানো হয়? ডেড ইকোনমি বলতে বোঝানো হয় যাদের জিডিপি গ্রোথ 0 থেকে 1%, তাদের ইকোনমিকে ডেড ইকোনমি বলা হয়। যেমন পাকিস্তানের ইকোনমি বলতে পারেন, কিংবা আমাদের কিছুদিন আগে শ্রীলঙ্কার ইকোনমি ডেড ইকোনমি হয়ে গিয়েছিল। বিশ্বের বিভিন্ন জায়গার এরকম ইকোনমি ডেড ইকোনমি, অর্থনীতির চাকা যেখানে আটকে যায় তাদের ডেড ইকোনমি বলে। ভারত কি সেই জায়গায় রয়েছে? আপনাদের তথ্যটা জানাটা প্রয়োজন। প্রথমেই আপনাদের সামনে আমি বলি যে ভারতের জিডিপির, এমনি প্রত্যেক বছর ভারতের জিডিপির হার বিশ্বের যে কোনো দেশের জিডিপির হারের থেকে সব থেকে বেশি। অর্থাৎ অর্থনীতিতে ভারতের অগ্রগতি পৃথিবীর যে কোনো দেশের থেকে সব থেকে বেশি, এমনকি চীনের থেকেও বেশি। এবারে 2025-26-এ আইএমএফ যে প্রেডিকশন করেছে ভারতের অর্থনীতির, তারা দেখিয়েছে 6.4% এই প্রবৃদ্ধি তারা দেখিয়েছে, যেখানে চায়না 4.5% প্রবৃদ্ধি হবে এবং আমেরিকা 1.5% প্রবৃদ্ধি হবে। ভেবে দেখুন, ভারত এগুচ্ছে 6.5% গতিতে, জিডিপি বাড়ছে, আমেরিকার বাড়ছে 1.5%। তারা আমাদের অর্থনীতিকে ডেড ইকোনমি বলছে। বুঝতে পারছেন? এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। রাহুল গান্ধীরা সমর্থন করতে পারেন মিথ্যে তত্ত্বকে, সমর্থন করে ভারতকে কলুষিত করতে পারে, কিন্তু আপনি আমি আমাদের আসল তথ্যটা জেনে ভারতের পাশে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, আমি এইখানে আপনাদের সামনে আরো কিছু তথ্য দেব। দেখুন, জিডিপি মূলত দু রকমের হয়, একটা নমিনাল জিডিপি, একটা পিপিপি জিডিপি। নমিনাল জিডিপি হচ্ছে, নমিনাল জিডিপির প্রেক্ষিতে ভারত এই মুহূর্তে বিশ্বের 5 নম্বর জায়গায় রয়েছে। আমাদের আগে কে কে? ইউএসএ, চায়না, জাপান, জার্মানি, আর এরপরেই রয়েছে আমরা। এটা হচ্ছে নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি বলতে কি বোঝানো হয়? ধরুন আমি যদি আপনাদের খুব সহজ একটা হিসাব দেখাই,
যে ধরুন ভারতের এক বছরে ভারতের সমস্ত জায়গা থেকে টোটাল সম্পত্তি যেটা উৎপন্ন হয়েছে তার পরিমাণ হচ্ছে 300 লক্ষ কোটি টাকা ধরুন, এবং এটাই রিয়েলিস্টিক ফিগার। ভারতের এই মুহূর্তে প্রত্যেক বছর 300 লক্ষ কোটি টাকার কাছাকাছি সম্পত্তি তৈরি হয় এক বছরে। এবং ডলারের রেট যদি আপনি 83 ধরে নেন, 83 মানে 83 টাকায় $1 যদি ধরে নেন, তাহলে ভারতের নমিনাল জিডিপি এই মুহূর্তে 30 লাখ কোটি ডিভাইডেড বাই 83 অর্থাৎ 3.6 ট্রিলিয়ন। ভারতের এই মুহূর্তে 3.6 ট্রিলিয়ন, ভারত সম্ভবত 4 ট্রিলিয়নের কাছাকাছি ভারত পৌঁছে গিয়েছে। ভারত এই মুহূর্তে 4 ট্রিলিয়নের ইকোনমিতে পৌঁছে গিয়েছে। এরপরে হচ্ছে বললাম নমিনাল জিডিপির দিক থেকে ভারত রয়েছে 5 নম্বরে। আর যদি জিডিপি পিপিপি বলেন, এটা হচ্ছে পারচেসিং পাওয়ার প্যারিটি। পারচেসিং পাওয়ার জিডিপি পিপিপি যদি দেখেন তাহলে ভারত এই মুহূর্তে 3 নম্বর পজিশনে রয়েছে। ঠিক আছে, আমাদের আগে শুধুমাত্র দুটি দেশ রয়েছে, আমাদের আগে শুধুমাত্র দুটো দেশ রয়েছে, একটা হচ্ছে ইউএসএ এবং চায়না, তারপরেই আমরা রয়েছি পিপিপি জিডিপিতে আমরা 3 নম্বরে রয়েছি। এই পিপিপি জিডিপিটা কি আপনাদের যদি একটু খুব হালকা করে বোঝানোর চেষ্টা করি, এটা একটু ডিফিকাল্ট। দেখুন, সব দেশে তো ক্রয় ক্ষমতা এক নয় আর জিনিসের মূল্য বৃদ্ধিও এক নয়। ধরুন আমেরিকাতে এক কাপ চায়ের দাম কত? আমি আমেরিকা যাইনি, আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তো ওখানে আমি ধরে নিই ওই রকম হিসাব যে এক কাপ চায়ের দাম হচ্ছে ধরুন $2। ঠিক আছে, অর্থাৎ আপনি প্রায় 170 টাকার কাছাকাছি যদি ভারতের টাকার হিসাব করেন তাহলে ওদের দেশে এক কাপ চা পাওয়া যায়। আর ভারতের এক কাপ চা পেতে কত টাকা লাগে খরচা করতে হয়? 10 থেকে 20 টাকা। যদি মোটামুটি ভাঁড়ের চা খান তাহলে 10 থেকে 20 টাকা ভারতের মানে খরচ লাগে। তাহলে এবার বলুন, $1 যদি হাতে থাকে আমেরিকার মানুষের আর আমাদের কাছে, তাহলে ওই $1 আমরা কত কিছু কিনতে পারবো একবার ভাবুন। $1 একটা যদি আমেরিকান মানুষকে আপনি কিনতে দেন তাহলে বাজার থেকে তারা কি কি কিনতে পারবে, কিন্তু আমাদের যদি ওই $1 সমমূল্য টাকা যদি বলে দেন, ওই টাকাতে আমরা কত কি কিনতে পারবো বলুন তো। মানে 83 টাকায় অন্তত আমাদের এক বেলার সবজি হয়ে যাবে, ওদের এক কাপ চাও হবে না। আমাদের এক বেলার আপনি গিয়ে একটা যে কোনো ফুটপাতের মানে সেক্টর 5-এর যে ফুটপাতের দোকানে, সেখানে আপনি মাছ ভাত আরামসে, মাছের বড়া দিয়ে মাছ ভাত ডাল তরকারি পোস্ত দিয়ে আপনি 80 টাকায় খেয়ে নেবেন, কিন্তু ওরা এক কাপ চা খেতে পারবে না। কাজে এর হিসাবে বর্ণনা করে ওই জিডিপি পিপিপি সেটাকে তৈরি করা হয়। সেখানে ভারত রয়েছে 3 নম্বর, মানে ক্রয় ক্ষমতাকে কনসিডার করে। এইরকম একটা অর্থনীতির দেশ যারা 6.4%, আইএমএফ বলছে যে ভারতের অর্থনীতির গতির চাকা এই মুহূর্তে 6.4%, তাদের অর্থনীতি ডেড ইকোনমি। সব থেকে বড় তথ্যটা দিয়ে আমি আজকের পর্ব খুব বেশি বড় করব না। আপনারা জানেন কি যে কিছুদিন আগে পর্যন্ত 3 মাস বা 6 মাস আগে পর্যন্ত আমেরিকার বাজারে সব থেকে বেশি ফোন বিক্রি হতো কার? চীনের। চীনের তৈরি ফোন আমেরিকার বাজারে সব থেকে বেশি বিক্রি হতো। এখন জানেন পাশাটা ঘুরে গিয়েছে। এই মুহূর্তে আমেরিকার 3 জনের মধ্যে একজন, প্রতি 3 জনের মধ্যে একজন ইন্ডিয়া মেড স্মার্টফোন কেনে। আমেরিকার বাজারের প্রায় 30 থেকে 40% স্মার্টফোন ভারত দখল করে নিয়েছে। খুব শীঘ্রই এমন গতিতে চলতে থাকলে চীনকে টপকে ভারত আমেরিকার বাজারে 1 নম্বর জায়গাটা দখল করবে মোবাইল ফোনে। ডেড ইকোনমির কোনো দেশ এতটা অ্যাগ্রেসিভলি অন্য দেশে ব্যবসা করতে পারে না। কাজেই আমি আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম, ডোনাল্ড ট্রাম্পের এই ডেড ইকোনমি কথাটা শুধুমাত্রই যে মিথ্যে কথা এমনটা তো নয়, কিংবা রাজনৈতিক বিরোধী নেতাদের হাতিয়ার তুলে দেওয়ার মতোই শুধুমাত্র একটা কথা এটা নয়, এটা ভারতীয়দের জন্য একটা অপমানকর কথা। আপনার দেশের মানুষকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি যদি বক্তব্য আমার থাকে, তাহলে আপনার দেশের প্রত্যেক 3 জনের মধ্যে একজন যে মোবাইল ফোনটা ইউজ করছে সেটা আমাদের দেশের থেকে তৈরি হওয়া ফোন। আপনি এর আগে আপনার দেশের বিভিন্ন বিজনেসম্যানদের ভারতে বিজনেস করার জন্য আপনারা অনেক থ্রেট দিয়েছেন। বিশেষ করে আপনি
গুগল এবং অ্যাপেলকে থ্রেট দিয়েছেন ভারতের মাটিতে বিজনেস করার জন্য। আপনি বলেছেন যে তারা যদি ভারতের মাটিতে বিজনেস করে তাহলে তাদের আপনাদের দেশে আপনারা অনেক রেস্ট্রিকশন করবেন। এদৎ সত্ত্বেও অ্যাপেলের সিইও পরিষ্কারভাবে, সম্ভবত থমাস কুক সম্ভবত, তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে আপনি যত ইচ্ছা ট্যারিফ বসাতে পারেন, আমরা ভারতের মাটি ছেড়ে যাব না, ভারতের মাটিতে বিজনেস করব। গুগল সব থেকে বড় ইনভেস্টমেন্ট করতে চলেছে কর্ণাটকের মাটিতে, গোটা বিশ্বের মধ্যে সব থেকে বড় ইনভেস্টমেন্ট গুগল করতে চলেছে কর্ণাটকে। কাজী ডোনাল্ড ট্রাম্প, আপনার কথা আপনার দেশের শিল্পপতিরা মানে না, আপনি আটকাতে পারবেন? ভারতের এত বড় বাজার, আপনার দেশের ওই সমস্ত বিজনেসম্যানরা ভারতকে অগ্রাহ্য করে বিজনেস করতে পারবে? আপনাদের অর্থনীতির চাকা ডেড ইকোনমি আপনারা হয়ে যাবেন, ভারত হবে না। আর সেই কারণে কি আপনার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপনি নিজেই 7 দিনের সময় নিলেন? কার সঙ্গে কথা বলছেন একটু মাথায় রেখে বলবেন। আমরা পাকিস্তান নই, আমরা বাংলাদেশ নই, আপনি হুমকি দিলে আপনার পায়ের তলায় পড়ে যাবে। আর আমরা বাংলাদেশের মানুষও নই, আমরা পাকিস্তানের মানুষও নই যে আপনি হুমকি দিলে আপনার পায়ের তলাতে বসে যাবে। আর এটা কংগ্রেস রাজ চলছে না, এটা এখন ওই অতীতের কংগ্রেস রাজ যদি হতো তাহলে এতদিন হয়তো আপনি পায়ের তলায় বসিয়ে দিতে পারতেন ভয়ে। এটা নতুন ভারত, এখানে এটা চলে না। আর সেই কারণেই ভারতের মানুষ এই গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে আসছে, তার কারণ আপনাদের মতো এই ধরনের ধান্দাবাজ লোকেদের মুখে জবাব দেওয়ার জন্য আমাদের একটা শক্তপোক্ত বলিষ্ঠ নেতার প্রয়োজন। সেই কাজটাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। আর সেই কারণেই আপনাকে বলতে হলো যে ভারতের প্রধানমন্ত্রী কেন চুপ, কেন কোনো বক্তব্য বললেন না? ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্য আপনার সম্পর্কে বললে তবুও মানায়। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, প্রেসিডেন্ট, আপনি থার্ড ওয়ার্ল্ড দেশের প্রধানমন্ত্রী, আপনার সম্পর্কে বক্তব্য বললো কি থ্যাংক ইউ বললো, আপনার কি এসে যায়? তার মানে এসে যায়, তার মানে আপনার প্রত্যেকটা জিনিসের ডিপেন্ড করে ভারত কি বললো, ভারতের প্রধানমন্ত্রী কি বললো, তার সেইটা ডিপেন্ড করছে আপনার ভাবমূর্তি উজ্জ্বলের জন্য, আপনার অর্থনীতির চাকা এগোনোর জন্য, আপনার বাণিজ্যের চাকা গড়ানোর জন্য। সেই জন্য পাঙ্গা নেবেন, বুঝে পাঙ্গা নেবেন। আপনি এশিয়া মহাদেশকে শুধুমাত্র এই বাংলাদেশ আর পাকিস্তান ভাববেন না। এই গাদ্দারদের মধ্যে ভারতের মতো একটা মাথা উঁচু করার দেশ দাঁড়িয়ে রয়েছে এখানে। সেই জন্য পাঙ্গা নেওয়ার আগে একটু ভেবে চিন্তে পাঙ্গা নেবেন। আর আপনারা যারা দেখছেন, আমাদের প্রধানমন্ত্রী যদি 56 ইঞ্চির দম দেখাতে পারে, আপনারাও চুপচাপ বসে থাকবেন? আপনাদেরও 56 ইঞ্চির দম আজকে কমেন্ট সেকশনে লিখুন। এখনকার মতো এখানেই।